আচ্ছা, একবার ভাবুন তো, এমন একজন মানুষের কথা যিনি একটা গোটা দেশের বাঘা বাঘা সব বুদ্ধিজীবী আর গবেষকদের পেছনের মূল কারিগর। যাকে বলে একেবারে নেপথ্যের নায়ক। একদম তাই। তিনি একটা গোটা জাতির চিন্তার জগতে বসে কলকাঠি নেড়েছেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই মানুষটি তার পুরো জীবনে নিজের নামে খুব উল্লেখযোগ্য কোনো বই লিখে যাননি। হ্যাঁ, সত্যি। এটা ভাবলে বেশ অবাক লাগে। তো আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য অথচ অত্যন্ত শক্তিশালী এক বুদ্ধিবৃত্তিক জগতের দরজা খুলতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল প্রখ্যাত লেখক আহম্মদ ছফার বিখ্যাত স্মৃতিকথামূলক বই যদ্যপি আমার গুরু। রাইট। এই বইটি সামনে রেখেই আমরা মূলত জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেবের মনন আর জীবন দর্শনের একটা সার্বিক সারসংক্ষেপ তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। এমন একটা বইয়ের কথা আমরা বলছি যা শুধু একজন মানুষের জীবনই নয়, এটি আসলে একটা দেশের জন্ম আর তার বুদ্ধিবৃত্তিক বেড়ে ওঠার একটা জীবন্ত দলিল। একদম ঠিক বলেছেন। ছফার এই বইটি গভীরভাবে পড়লে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে। অধ্যাপক রাজ্জাকের ঐতিহাসিক এবং দার্শনিক গুরুত্ব আসলে প্রচলিত কোনো একাডেমিক মাপকাঠিতে মাপা সম্ভব নয়। বুঝতে পারছি। তিনি শুধু ইতিহাসের নীরব সাক্ষী ছিলেন না, বরং নিজের তীক্ষ্ণ চিন্তাধারার মাধ্যমে সেই ইতিহাসকে পেছন থেকে অত্যন্ত গভীরভাবে প্রভাবিত করেছেন। এই যে প্রচলিত ধারণা ভাঙার বিষয়টা, এখানেই আমি একটু জোর দিতে চাই। বইয়ের শিরোনাম যদ্যপি আমার গুরু, এর দিকে তাকালেই তো বোঝা যায় যে এখানে কি ভীষণ ভক্তি আর শ্রদ্ধার একটা জায়গা কাজ করছে। হ্যাঁ, ছফায়ের মতো একজন চরম বিদ্রোহী লেখক, যিনি সাধারণত কাউকে পরোয়া করতেন না, তিনিও এই মানুষটির কাছে এসে একেবারে শান্ত হয়ে যেতেন। অবিশ্বাস্য। বইটিতে অধ্যাপক রাজ্জাককে জ্ঞানতাপস বা গ্র্যান্ডমাস্টার হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন গ্র্যান্ডমাস্টার শুনলে তো মনে হয় দাবা খেলার কোনো বিশ্ব চ্যাম্পিয়নের কথা, যিনি বোর্ডের পেছনের প্রতিটি চাল নীরবে হিসাব করেন। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, বুদ্ধিবৃত্তিক জগতের এই গ্র্যান্ডমাস্টার নিজে লেখার টেবিলে বসে তেমন কিছুই লিখে যাননি। একজন স্কলার বা একাডেমিকের তো বইয়ের পর বই থাকার কথা, তাই না? অন্তত আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গি তো তাই বলে। হ্যাঁ, আধুনিক যুগে তো পাবলিশ অর পেরিশ একটা ব্যাপার আছে। ঠিক বলেছেন। কিন্তু ছোফার স্মৃতিকথা বলছে তার জ্ঞানের পরিধি ছিল রীতিমতো বিস্ময়কর। ইতিহাস, সমাজবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য এবং একেবারে ধ্রুপদী সঙ্গীত, সব জায়গাতেই তার অবাধ বিচরণ ছিল। এটা ভাবলে আমার একটা রূপকের কথা মনে পড়ে। কি রকম রূপক? ধরুন, মানুষটি যেন ইন্টারনেট আবিষ্কারের আগের যুগের একটা হিউম্যান সার্চ ইঞ্জিন ছিলেন। কেউ কিছু জানতে চাইলে তিনিই সব উত্তর দিয়ে দিতেন। হা, রূপকটা দারুণ। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। কি রকম? সার্চ ইঞ্জিন আপনাকে শুধু তথ্য এনে দেয়, এর বেশি কিছু নয়। কিন্তু অধ্যাপক রাজ্জাক তথ্যের পাশাপাশি সেই তথ্যের পেছনের কার্যকারণ, তার ঐতিহাসিক প্রেক্ষাপট আর বর্তমানের সাথে তার সম্পর্ক সবকিছু মিলিয়ে একটা গভীর প্রজ্ঞা দিতেন। ও আচ্ছা, শুধু ডেটা নয়, তিনি অ্যানালাইসিসও দিতেন। একদম। তিনি শুধু কি ঘটেছিল তা বলতেন না, বরং কেন আর কিভাবে ঘটেছিল তার ব্যবচ্ছেদ করতেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো, আমাদের সমাজে তো জ্ঞান অর্জন আর জ্ঞান প্রকাশকে সমার্থক ধরে নেওয়া হয়। আমরা ভাবি যে যত বেশি প্রকাশ করবে সে তত বড় জ্ঞানী। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হয়। কিন্তু রাজ্জাক সাহেবের ক্ষেত্রে সমীকরণটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কেবল মস্তিষ্কে বা বইয়ের পাতায় বন্দি করে রাখার বিষয় নয়। কিন্তু একটু দাঁড়ান, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। আমি মানছি তিনি অগাধ জ্ঞানের আধার ছিলেন, কিন্তু একজন একাডেমিকের তো মূল কাজই হলো গবেষণা করা আর তা প্রকাশ করা। অনেকেই এমনটা ভাবেন। তা না হলে তো সেটা এক ধরনের বুদ্ধিবৃত্তিক অপচয়। একটু ভেবে দেখুন, এত বিশাল জ্ঞান, অথচ তিনি তা লিখে গেলেন না। ভবিষ্যৎ প্রজন্ম, যারা তার ড্রয়িং রুমে বসে তার ওই বিখ্যাত আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পায়নি, তারা তো এই জ্ঞান থেকে চিরতরে বঞ্চিত হল। এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। তাহলে একজন একাডেমিক হিসেবে এটা কি তার এক ধরনের ব্যর্থতা নয়? ঠিক এই জায়গাটিতেই আসলে অধ্যাপক রাজ্জাকের কাজের ধরন বা মেকানিজমটা বুঝতে হবে। তিনি মনে করতেন বই লেখা মানে হলো একটা নির্দিষ্ট সময়ের চিন্তাকে বরফ করে দেওয়া বা জমিয়ে ফেলা। ফ্রিজ করে দেওয়া আর কি। হ্যাঁ, ঠিক তাই। একবার ছাপার অক্ষরে চলে গেলে সেই চিন্তার আর কোনো পরিবর্তন হয় না। কিন্তু মানুষের চিন্তার জগৎ তো প্রতিনিয়ত বদলায়,
তাই তিনি বেছে নিয়েছিলেন সক্রেটিক মেথড বা কথোপকথনের পদ্ধতি। আচ্ছা, সক্রেটিসের মতো। হ্যাঁ, তার আড্ডার ঘরটি ছিল আক্ষরিক অর্থেই এক ধরনের মুক্ত বিশ্ববিদ্যালয়। এই আড্ডাগুলো শুধু চা খাওয়া আর গল্প করার জায়গা ছিল না। সেখানে কেউ একটা মত দিলে তিনি পাল্টা প্রশ্ন করতেন, প্রচলিত চিন্তার ভিত নাড়িয়ে দিতেন করে ইউরোপীয় ক্যাপিটালিজমের উত্থান সবকিছু নিয়ে সেখানে তর্ক হতো। তিনি আসলে বই লেখার বদলে মানুষ লেখার বা মানুষ তৈরি করার কাজটিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। মানুষ লেখার কাজ, দারুণ একটা কথা বলেছেন। হ্যাঁ, তার যুক্তি ছিল বই হয়তো লাইব্রেরিতে ধুলো জমাবে, কিন্তু একটি শানিত মস্তিষ্ক আরও হাজারটা মস্তিষ্ক তৈরি করতে পারবে। বাহ, এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বিষয়টা সত্যিই চমৎকার। মানে তিনি মৃত কাগজের বদলে জীবন্ত মানুষের মস্তিষ্কে বিনিয়োগ করছিলেন। ঠিক তাই। আর এই কারণেই তার মেন্টরশিপ বা বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ। বইয়ের পাতা ঘাটলে আমরা দেখতে পাই অধ্যাপক রাজ্জাক লন্ডনের বিখ্যাত স্কুল অফ ইকোনমিক্সে হ্যারল্ড ল্যাস্কির অধীনে পড়াশোনা করেছিলেন। হ্যারল্ড ল্যাস্কি তো সে সময়ের বিশ্ব রাজনীতির অত্যন্ত প্রভাবশালী একজন চিন্তাবিদ ছিলেন, তাই না? শুধু প্রভাবশালী নন, লাস্কি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভাগের অন্যতম প্রধান একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ। তার ক্লাস করার জন্য সারা পৃথিবী থেকে ছাত্ররা ছুটে যেত। ওহো, আচ্ছা, এত জনপ্রিয় ছিলেন তিনি? হ্যাঁ, এবং লাস্কির চিন্তাধারা আর বৈশ্বিক রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি রাজ্জাক সাহেবের ওপর গভীর প্রভাব ফেলেছিল। লাস্কি বিশ্বাস করতেন যে একাডেমিক পড়াশোনা শুধু ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মানে এর সাথে বাস্তব সমাজ আর রাজনীতির একটা সরাসরি সম্পর্ক থাকতে হবে। একদম ঠিক। রাজ্জাক সাহেব তার গুরুর এই দর্শনটাই নিজের মধ্যে ধারণ করেছিলেন, কিন্তু তিনি সেই বৈশ্বিক জ্ঞানকে শুধু নিজের মধ্যে আটকে রাখেননি বা শুধু ইউরোপীয় সমাজেই প্রয়োগ করেননি। তাহলে তিনি কি করেছিলেন? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপট বা বিগার পিকচারের দিকে তাকাই, দেখব তিনি লাস্কির মতো গ্লোবাল চিন্তাবিদদের দর্শনকে অত্যন্ত সুনিপুণভাবে বাংলার মাটিতে এই অঞ্চলের মানুষের মনস্তত্ত্বের সাথে মিলিয়ে স্থানান্তরিত করেছিলেন। আর এই অনুবাদের কাজটা বা বলা যায় এই চিন্তার বিস্তারের কাজটা তিনি করেছিলেন তার ছাত্রদের মাধ্যমে। স্মৃতিকথা থেকে তো আমরা জানতে পারি যে ডক্টর আহমদ শরীফ, ডক্টর আনিসুজ্জামান এবং ডক্টর সালাহুদ্দিন আহমেদের মতো তৎকালীন প্রথিতযশা বুদ্ধিজীবীদের মেন্টর ছিলেন তিনি। হ্যাঁ, তারা সবাই রাজ্জাক সাহেবের কাছে ঋণী ছিলেন। মানে যাদের লেখা এবং গবেষণা পরবর্তীতে একটি স্বাধীন দেশের মনন গঠনে আমাদের সাহিত্য এবং ইতিহাসের ভিত গড়তে বিশাল ভূমিকা রেখেছে, আর তাদের পেছনের নীরব কারিগর ছিলেন এই মানুষটি। একদম তাই। আপনি যদি আমাদের আধুনিক কর্মক্ষেত্রের কথা চিন্তা করেন, দেখবেন আমরা তাকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করি যে সবচেয়ে বেশি প্রজেক্ট ডেলিভার দেয়। কিন্তু সেই মেন্টরকে আমরা প্রায়ই ভুলে যাই, যিনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে একজন নতুন কর্মীকে কাজটা কিভাবে করতে হয় তা শেখান। হ্যাঁ, আমাদের সমাজ এভাবেই কাজ করে এখন। অধ্যাপক রাজ্জাকের দর্শনটাও ঠিক তেমনই ছিল বলে মনে হয়। ঠিক বলেছেন। এবং তার নিজের চিন্তার যে মৌলিকত্ব, সেটাও কিন্তু ফেলনা ছিল না। তিনি নিজে খুব বেশি না লিখলেও তার একটি অত্যন্ত গভীর এবং যুগান্তকারী পর্যবেক্ষণ ছিল এই বাংলার সমাজ কাঠামো নিয়ে। আচ্ছা, সেটা কি রকম? তিনি ১৮ শতক থেকে ১৯ শতক পর্যন্ত বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ এবং সমাজ ও সাহিত্যে তার প্রভাব নিয়ে নিবিড়ভাবে কাজ করছিলেন। এই মধ্যবিত্ত শ্রেণীর বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। মানে কেন তিনি এত বিষয় থাকতে হঠাৎ করে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশের দিকেই নজর দিলেন? এর পিছনের মেকানিজমটা কি ছিল? মেকানিজমটা খুব চমৎকার। তিনি বুঝতে পেরেছিলেন যে এই অঞ্চলের ইতিহাস ইউরোপের মতো শিল্প বিপ্লব দিয়ে নির্ধারিত হয়নি। কারণ আমাদের এখানে তো সেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। ঠিক। ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের পর এখানে যে নতুন একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে, তারাই মূলত সমাজের চালিকা শক্তি হয়ে ওঠে। ও আচ্ছা, বুঝতে পারছি। তিনি দেখিয়েছেন যে কিভাবে এই মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আমাদের সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক আন্দোলন সবকিছুর কেন্দ্রেই রয়েছে এই শ্রেণী। মানে তিনি এমন একটি বিষয় নিয়ে কাজ করছিলেন যা সরাসরি এই অঞ্চলের সমাজতাত্ত্বিক বিবর্তনের মূল চাবিকাঠি ছিল। একদম। তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে একটি সমাজের ভবিষ্যৎ বুঝতে হলে সবার আগে তার এই বিকাশমান মধ্যবিত্ত শ্রেণীকে বুঝতে হবে। আর তার এই বিশ্লেষণগুলোই পরবর্তীতে তার ছাত্রদের গবেষণার মূল রসদ হিসাবে কাজ করেছে। দারুণ।
আচ্ছা, এই যে আপনি রাজনৈতিক বিবর্তনের কথা বললেন, এখানেই কিন্তু আহমদ শোফার এই স্মৃতিকথার সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। তা তো বটেই। কারণ অধ্যাপক রাজ্জাকের এই আলোচনাগুলো শুধু সমাজতত্ত্ব বা অর্থনীতির তাত্ত্বিক ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি তো রীতিমতো তৎকালীন উত্তাল রাজনৈতিক ইতিহাসের একজন জীবন্ত অভিধান ছিলেন। হ্যাঁ, তার স্মৃতিশক্তি ছিল প্রখর। সাধারণত খুব সাদা-কালো হিসেবে দেখি। একদিকে ভারত, আরেকদিকে পাকিস্তান, ব্যাস বিষয়টা যেন এতটুকুই সরল ছিল। আসলে ইতিহাসের এই জায়গাটি সত্যি খুব সংবেদনশীল এবং একই সাথে ভীষণ জটিল। এই স্মৃতিকথা সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই সময় কিছু পর্দার আড়ালের রাজনৈতিক সমীকরণ আর কথোপকথন আমাদের সামনে তুলে ধরে। যা আমাদের প্রচলিত ধারণাকে বেশ বড়সড় একটা ধাক্কা দেয়, তাই তো? হ্যাঁ, এখানে মজার ব্যাপার হলো, আমরা যদি সে সময় রাজনীতির ভালো মন্দের বিচারটা একটু সরিয়ে রেখে শুধু ঐতিহাসিক তথ্যগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাব তৎকালীন বাংলার ভবিষ্যৎ নিয়ে লর্ড মাউন্টব্যাটেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছিল। হ্যাঁ, ওই অংশটা পড়ার সময় আমি রীতিমতো চমকে উঠেছি। আমরা জানতে পারি যে যখন এই যুক্ত বাংলা বা স্বাধীন ও অবিভক্ত বাংলার প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছিল, তখন মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্টভাবে লর্ড মাউন্টব্যাটেনকে একটা কথা বলেছিলেন। হ্যাঁ, কথাটা খুব তাৎপর্যপূর্ণ ছিল। জিন্নাহ বলেছিলেন যে কলকাতা ছাড়া বাংলার আসলে কোনো মূল্য নেই। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, বাংলা যদি পাকিস্তানের বাইরে থেকে একটি স্বাধীন এবং যুক্তরাষ্ট্র হিসেবে কমনওয়েলথের অধীনে থাকতে চায়, তাতে জিন্নাহের নাকি পূর্ণ সমর্থন ছিল। বইটিতে জিন্নার উক্তিটি সরাসরি এভাবেই উদ্ধৃত হয়েছে যে, আই উড বি ডিলাইটেড, হোয়াট ইজ দ্য ইউজ অফ বেঙ্গল উইদাউট কলকাতা। এই নির্দিষ্ট তথ্যটি আমাদের ইতিহাসকে একদম ভিন্ন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। কেন কলকাতা এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ কলকাতা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র, একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং শিল্পাঞ্চল। জিন্নার মতো একজন বাস্তববাদী রাজনৈতিক বুঝতে পেরেছিলেন যে এই অর্থনৈতিক কেন্দ্র ছাড়া পূর্ব বাংলার টিকে থাকাটা কতটা কঠিন হবে। বুঝতে পারছি। ইকোনমিক ফ্যাক্টরটা এখানে বিশাল ছিল। ঠিক তাই। এই আলাপচারিতাগুলো প্রমাণ করে যে ৪৭-এর দেশভাগের সময়কার রাজনৈতিক সিদ্ধান্তগুলো কতটা বহুমুখী, পরিবর্তনশীল আর অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ইতিহাস তো কখনো সোজা রাস্তায় হাঁটে না। একদম ঠিক বলেছেন। অধ্যাপক রাজ্জাকের মতো একজন জ্ঞানাতাপস যখন তার ড্রয়িং রুমে বসে এই ঘটনাগুলোর বিশ্লেষণ করতেন, তখন তিনি কেবল পৃষ্ঠতলের ঘটনা বা তারিখ মুখস্থ করাতেন না। বরং এর পেছনের গভীর রাজনৈতিক, অর্থনীতি, ক্ষমতার টানাপোড়েন আর জিওপলিটিক্যাল মেকানিজমগুলো তার শিষ্যদের সামনে একদম জলের মতো পরিষ্কার করে দিতেন। হ্যাঁ, ঠিক ওইভাবেই তিনি বিষয়গুলো তুলে ধরতেন। সত্যিই অসাধারণ। কিন্তু এত ভারী ঐতিহাসিক আর রাজনৈতিক আলাপ শোনার পর আমার মনে খুব স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জাগছে। কীরকম কৌতূহল? এই যে এত বিশাল পাণ্ডিত্যের অধিকারী একজন মানুষ, যিনি ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশভাগের মতো বড় বড় রাজনৈতিক ঘটনার চুলছিঁড়া বিশ্লেষণ করছেন, আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে কথা বলছেন, তিনি ব্যক্তি হিসাবে আসলে কেমন ছিলেন? আচ্ছা। মানে ব্যক্তিগত জীবনে কি তিনি খুব রাশভারী, গম্ভীর বা যাকে বলে খিটখিটে স্বভাবের ছিলেন? হ্যাঁ, না না, মোটেও না। এখানেই ছফার বইটি সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়ায়। এত বড় মাপের পণ্ডিত হওয়া সত্ত্বেও ব্যক্তিজীবনে অধ্যাপক রাজ্জাক অত্যন্ত সাধারণ এবং ছিমছাম জীবনযাপন করতেন। ও আচ্ছা, সাধারণ জীবনযাপন মানে ঠিক কিরকম? তিনি মোটেও কোনো আইভরি টাওয়ারে বা অহংকারের চূড়ায় বসে থাকা কোনো বিচ্ছিন্ন বুদ্ধিজীবী ছিলেন না। পরনে লুঙ্গি, মুখে পাইপ আর সাধারণ মানুষের মতো কথাবার্তা, এই ছিল তার রূপ। তার ঘরের দরজা সবার জন্য সবসময় খোলা থাকত। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, তিনি নিজে রান্না করতে ভালোবাসতেন, আর তার আড্ডায় যেমন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে গভীর তর্ক হতো, তেমনি প্রতিদিনের বাজারের দরদাম বা জীবনের খুব সাধারণ বিষয়গুলো নিয়েও সূক্ষ্ম রসবোধের প্রকাশ ঘটত। এই যে আড্ডার কথা বারবার আসছে, এই আড্ডাগুলোর পরিবেশ আসলে কেমন ছিল? সফারের বর্ণনা অনুযায়ী তার ঘর ভর্তি থাকত বইয়ের স্তূপে, আর বাতাসে ভাসত তামাকের গন্ধ। সেখানে কোনো বয়সের বা পদবীর ভেদাভেদ ছিল না। একজন তরুণ ছাত্র এসেও এই প্রবীণ অধ্যাপকের সাথে সমানে সমান তর্ক করতে পারত। তিনি কিছু মনে করতেন না? একদম না। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে সবার কথা শুনতেন।
এই যে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা, এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? এত বড় একজন মানুষ, যিনি দিনের পর দিন শুধু মানুষের সাথে এই আড্ডায় তর্কে মেতে থাকতেন, এর পেছনে দর্শনটা কি? এটা ভাবার মতো একটা বিষয়। বইয়ের একটা নির্দিষ্ট শব্দ আমার খুব নজর কেড়েছে, যা এই দর্শনের মূল চাবিকাঠি বলে আমার মনে হয়। শব্দটা হলো চ্যারিটি। হ্যাঁ, চ্যারিটি। না, এখানে কিন্তু কোনো আর্থিক অনুদান বা দান খায়রাতের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে অধ্যাপক রাজ্জাক মানুষের মহত্ব পরিমাপের ক্ষেত্রে তার চারিত্রিক ঔদার্য বা এই চ্যারিটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। একদম ঠিক ধরেছেন। এটি তার জীবন দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বইটিতে একটি চমৎকার ঘটনা আছে, যেখানে তিনি অন্য একজন পণ্ডিত ব্যক্তির মূল্যায়ন করতে গিয়ে ছফাকে বলছেন যে লোকটির অন্যান্য যোগ্যতা হয়তো ঠিক আছে, কিন্তু তার মধ্যে চ্যারিটি নেই। এখানে চ্যারিটি বলতে তিনি আসলে ঠিক কি বুঝিয়েছেন? চ্যারিটি বলতে তিনি আসলে মানুষের মনের প্রসারতা, অন্যকে জায়গা দেওয়ার ক্ষমতা, অন্যের মতামতকে সম্মান করা এবং সব ধরনের ক্ষুদ্র স্বার্থ বা পেশাদারি ঈর্ষার ঊর্ধ্বে ওঠার মানসিকতাকে বুঝিয়েছেন। বুদ্ধিবৃত্তিক জগতে তো এই ঈর্ষা জিনিসটা খুব প্রবল দেখা যায়, তাই না? হ্যাঁ, সেটাই। কিন্তু রাজ্জাক সাহেব বিশ্বাস করতেন, আপনি যত বড় ডিগ্রিধারী বা পণ্ডিতই হন না কেন, আপনার ভেতরে যদি মানবিক ঔদার্য বা এই চ্যারিটি না থাকে, তবে সেই জ্ঞান মূল্যহীন। খুব গভীর একটা কথা। একজন সত্যিকারের জ্ঞানীর কাজ হল অন্যকে বিকশিত হতে সাহায্য করা, নিজের ছায়ায় কাউকে ঢেকে দেওয়া নয়। তিনি নিজে কখনোই কোনো সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থে কাজ করতেন না বা খ্যাতি খুঁজতেন না। আর ঠিক এই কারণেই বোধহয় আহমদ শোফা তার গুরুর প্রতি এত অসীম শ্রদ্ধা আর ভালোবাসা অনুভব করতেন। শোফা সাহেব নিজে ছিলেন একজন চরম বিদ্রোহী সত্তা। হ্যাঁ, ছোফাকে তো আমরা সেভাবেই চিনি। তিনি সবসময় প্রচলিত প্রথা, এস্টাবলিশমেন্ট এবং ক্ষমতাবানদের বিরুদ্ধে কলম ধরেছেন। কিন্তু সেই উত্তাল মানুষটিও অধ্যাপক রাজ্জাকের কাছে গিয়ে এক অদ্ভুত প্রশান্তি আর দিক নির্দেশনা পেতেন। কারণ ওই যে আপনি একটু আগেই বললেন, চ্যারিটি। হ্যাঁ, ঠিক। ছোফা হয়তো বুঝতে পেরেছিলেন যে এই মানুষটির কোনো নিজস্ব এজেন্ডা নেই। তিনি শুধু সত্য আর জ্ঞানের উপাসনা করেন। স্মৃতিকথাটি আমাদের বারবার এই সত্যের মুখোমুখি দাঁড় করায় যে এই গুরু শিষ্যের সম্পর্কটা শুধু একাডেমিক বা জ্ঞান আদান প্রদানের ছিল না, এটা ছিল একেবারে আত্মার আর গভীর উপলব্ধির। আর এখানেই যদ্যপি আমার গুরু বইটির সবচেয়ে বড় সার্থকতা। এটি কেবল একজন ব্যক্তির গুণকীর্তন বা জীবনী নয়, বরং এটি তৎকালীন বাংলাদেশের এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের বুদ্ধিবৃত্তিক ইতিহাসের একটি অমূল্য খণ্ডচিত্র। সত্যি তাই। জেন চর্চার সাথে মানবিক গুণাবলীর যে কতটা গভীর সম্পর্ক রয়েছে, তা আমরা অধ্যাপক রাজ্জাকের জীবন দর্শন থেকে শিখতে পারি। তার এই জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের জ্ঞান শুধু ছাপা হওয়া বইয়ের পাতায় ঘুমিয়ে থাকে না। তাহলে জ্ঞান কোথায় বেঁচে থাকে? জ্ঞান বেঁচে থাকে মানুষের সাথে মানুষের প্রাণবন্ত কথোপকথন, তর্ক, সংশয় আর চিন্তার আদান প্রদানের মাধ্যমে। এটা একটা বহমান নদীর মতো, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয়। আমরা একেবারে আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই গভীর অনুসন্ধান থেকে আমরা দেখলাম কিভাবে একজন মানুষ কোনো দৃশ্যমান বিশাল কীর্তি, বড় ভাস্কর্য বা বইয়ের পাহাড় না গড়েও একটি জাতির বুদ্ধিবৃত্তিক জগতে সবচেয়ে শক্তিশালী এবং স্থায়ী লেগেসি তৈরি করতে পারেন। একেবারে নেপথ্যে থেকে। তিনি সত্যিই ছিলেন একজন বুদ্ধিবৃত্তিক গ্র্যান্ডমাস্টার, যিনি নীরবে পেছনের সারিতে বসে আগামী দিনের নায়কদের তৈরি করে গেছেন। এবং এই লেগেসিটি খালি চোখে দেখা না গেলেও এর প্রভাব আমাদের সমাজ, রাজনীতি ও মননে এতটাই গভীরভাবে প্রথিত যে তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকের আলোচনার একেবারে শেষে এই স্মৃতিকথার বাইরে গিয়ে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে একটু ভাবার আমন্ত্রণ জানাতে চাই। আজকের এই বর্তমান যুগে একটু লক্ষ্য করলেই দেখবেন আমরা সবাই প্রতিনিয়ত নিজেদের প্রতিটি ছোট বড় চিন্তাকে খুব দ্রুত প্রকাশ করে ফেলতে চাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা এখন খুব স্বাভাবিক হয়ে গেছে। একদম। সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ার আর রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত পরিচিতি বা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য আমরা এক অসম আর ক্লান্তিকর প্রতিযোগিতায় মেতে আছি। আমাদের সবসময় মনে হয় আমাকে দেখা যেতে হবে, আমাকে শোনা যেতে হবে। সবাই যেন একটা রেসে দৌড়াচ্ছে। ঠিক। তো এই জায়গাটিতে দাঁড়িয়ে অধ্যাপক রাজ্জাকের এই মডেলটির কথা একবার ভাবুন তো।
সম্পূর্ণ নীরব থেকে নিজের কোনো দৃশ্যমান সাফল্যের পরোয়া না করে অন্যের বাহবা না খুঁড়িয়ে শুধু নেপথ্যে থেকে অন্যের মনন তৈরি করার এই যে গ্র্যান্ডমাস্টার মডেল তা কি আজ আমাদের সমাজ থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। শেষ করছি আমাদের আজকের এই বিশদ অনুসন্ধান।